Assalamu alaikum. Hello, dear students. I hope everybody you are well. I am also well. Today, I will uh, describe English grammar tense. Everybody know that tense is very important in English grammar, as because if you properly know the whole tense, so you will learn how to speak in English fluently by following the rules and regulations of English grammar. You can speak English all time, morning to night. So, dear students, you are requested to watch this tutorial. I hope you will be very benefited by watching this tutorial. সকলকে আমার জার্মান ট্রান্সলেশন অ্যান্ড ক্রেডিট একাডেমিতে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি দেখার টিউটোরিয়ালটি দেখার জন্য। তো শুরু করছি আজকের টিউটোরিয়ালের মূল পর্ব, টেন্স সম্পর্কে আলোচনা। তো at first we have to know what is tense. আমরা সকলে জানি টেন্স হচ্ছে কাল। সেটা হচ্ছে সময় বা কোনো কার্যপ্রণালী সংগঠনের সময়কালকেই টেন্স বলা হয়। টেন্স is the concept of time which may be present, past or future. সময় নির্দেশ করে, সেটা বর্তমান সময় হতে পারে, ভবিষ্যৎ সময় হতে পারে এবং অতীত সময় হতে পারে। তাহলে বর্তমান সময় কি? কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলা হয়। টেন্স দ্বারা সময় উল্লেখ করা হয় যা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ হতে পারে। এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখিয়েছি, প্রেজেন্ট টেন্সে যদি বলা হয় আমি কাজটি করি, তাহলে বলতে হবে আই ডু দ্য ওয়ার্ক। আমি বাজারে যাই, আই গো টু বাজার। বাবা অফিসে যান, ফাদার উইল গো টু অফিস। এটাকে যদি আমরা পাস্ট টেন্সে রূপান্তর করি, তাহলে আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করি, এটা প্রেজেন্ট টেন্স। আমি কাজটি করেছিলাম, এটা হচ্ছে অতীত হয়ে গেল, পাস্ট টেন্স। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক। আর যদি বলা হয় আমি কাজটি করব, তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এটা সামনে করব, শুরু করিনি। বাবা অফিসে যাবেন, ফাদার উইল গো টু অফিস। আমরা ঢাকা যাব, উই শ্যাল গো টু ঢাকা। আশা করছি প্রাথমিকভাবে টেন্স সম্পর্কে আপনার ধারণা পেয়েছেন। এখন আসি দেখুন, এখানে সংক্ষেপে আমরা এই টেন্স সম্পর্কে এবং টেন্সের গঠন প্রণালী সম্পর্কে বিশেষ কিছু সূত্র আছে। এই সূত্রটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে এটা বোঝা খুবই সহজ হবে। যেমন যদি ইনডেফিনিট টেন্স হয়, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হোক, পাস্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস ফিউচার ইনডেফিনিট হোক, তাহলে সিম্পল আপনার হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে অবজেক্ট। পাস্ট টেন্স হলে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। ফিউচার হলে ফিউচার সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, আর হচ্ছে অবজেক্ট। এরপরে হচ্ছে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা যে কোনো কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার আসবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বা ওয়ার আসবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে সেটা শ্যাল বি, উইল বি হবে, আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এরপরে যদি আসি অল পারফেক্ট টেন্স, যেমন সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট হোক। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ বা হ্যাভ আসবে, সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।
এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট হলে হ্যাড আসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই হচ্ছে বেসিক ধারণা। এই বেসিক সূত্রটি যদি আপনি সহজে বুঝেন তাহলে সকল প্রকার টেন্স হয়ে যাবে। এখন আসছি পরের ইন্ডিভিজুয়ালি টেন্সকে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। Type of tense. We know that there are generally three kinds of tense. Present tense, it is called simple present tense, past tense and future tense. Present tense হচ্ছে বর্তমান কাল, past tense অতীতকাল, আর future tense হচ্ছে ভবিষ্যৎকাল। Now I will describe deeply or individually on each tense, classification of each tense. প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, সেটা প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক এবং ফিউচার টেন্স হোক। সেটা হচ্ছে যদি প্রেজেন্ট টেন্সকে আমরা ক্লাসিফিকেশন করি তাহলে ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা জিনিসই একই রকম। পাস্ট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার হলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। এখন জেনারেল কিছু সূত্র আমি বলে দেব, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। এখন দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা গভীরে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বা অভ্যাসগত সত্য হলে বা চিরত সত্য এরূপ যখন বোঝাবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বাংলা ক্রিয়া শেষে এ, অ, আ, ই, ও, এ ইত্যাদি যখন হয়ে থাকে তখন সেটা আমরা বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি স্কুলে যাই, যাওয়া হচ্ছে এখানে ভার্ব, যাই এখানে ই আছে দেখেন। এরপরে হচ্ছে মা রান্না করেন, এখানে করে ন আছে। ছেলেটি মাঠে ফুটবল খেলে, এ আছে। খেলা হচ্ছে ক্রিয়া, এখানে ভার্বের শেষে ক্রিয়া শেষে এ আছে। তাহলে আর এখানে স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট। সকল টেন্সের একটা বাক্য গঠন করতে গেলে আমাদের সাবজেক্ট লাগবে শুরুতে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে বাক্য গঠনের নিয়ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সেটা সিম্পল আসবে, প্রথমে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর সাথে হচ্ছে অবজেক্ট। অবজেক্টের সাথে এক্সটেনশন থাকতে পারে, না থাকতে পারে। যেমন আমি স্কুলে যাই, এখানে আমি আই গো টু স্কুল, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আর স্কুলকে সংযুক্ত করা হয়েছে প্রিপোজিশন টু দ্বারা। তাহলে আই গো টু স্কুল। সূর্য পূর্ব দিকে উদিত হয়, চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে হচ্ছে সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, গো ভার্ব, যেহেতু হি এখানে থার্ড পারসন, অতএব ভার্বের সাথে এস বা ই এর যোগ হয়েছে। হি গোস টু স্কুল, এখানে প্রতিদিন যেহেতু আছে এটা এভরিডে বলা হয়েছে। এবার হচ্ছে মা রান্না করেন, মাদার কুকস ফুড, সিম্পল। মাদার হচ্ছে সাবজেক্ট, কুকস হচ্ছে ভার্ব, মা হচ্ছে থার্ড পারসন, এই কারণে এস যোগ হয়েছে, আর ফুড হচ্ছে খাবার। ছেলেটি মাঠে ফুটবল খেলে, তাহলে দা বয় প্লেস ফুটবল ইন দা ফিল্ড। এখানে দা বয় হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ফুটবল, এর যোগ হয়েছে, প্লেস হয়েছে, আর ইন দা ফিল্ড মাঠে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আসুন এখন আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস খুবই গুরুত্বপূর্ণ। এখানে বর্তমানে যখন কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ যখন বোঝাবে
মানে কাজটি চলমান, কাজটি চলিতেছে। যখন এরূপ বোঝাবে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন ইত্যাদি যখন থাকবে বা বোঝাবে তখন সেটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হবে, শুরুতে বলেছি কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াসে আমাদের হচ্ছে এই আইনজি যুগ হবে, আইনজি যুগ হবে, ভার্ব হবে, ভার্বের সাথে আইনজি যুগ হবে, আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার হবে, এটা বলেছি, আর সাথে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে আইনজি যুগ প্লাস অবজেক্ট। যেমন বোঝানো হয়েছে, উদাহরণস্বরূপ রহিম স্কুলে যাইতেছে। এখানে কাজটি চলমান, যাইতেছে বা যাচ্ছে। ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, ভাত খাওয়া শেষ হয়নি, চলমান। এরপরে হচ্ছে আমি স্কুলে যাইতেছি, আমি যাচ্ছি বা যাইতেছি, চলমান, শেষ হয়নি। সে স্কুলে যাইতেছে, সে কাজটি চলমান, শেষ হয়নি। তুমি বাজারে যাচ্ছ, মা রান্না করিতেছেন, বাবা অফিসে যাইতেছেন, কৃষক মাঠে ফুটবল খেলিতেছেন। এই যে চলিতেছে, সকল চলমান, বর্তমানে সকল চলমান কাজ যখন কোনো কাজ চলমান হচ্ছে বা সংঘটিত হইতেছে, চলমান, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন উদাহরণস্বরূপ আমি ভাত খাইতেছি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট আই, আর আয়ের সাথে এম হবে, আর এখানে ভার্ব হচ্ছে ইট, ইটের সাথে আইনজি যোগ হয়েছে, তাহলে আই এম ইটিং রাইস হচ্ছে অবজেক্ট। এরকম রহিম স্কুলে যাইতেছে, রহিম ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, গো মূল ভার্ব, আইনজি যোগ হয়েছে, টু হচ্ছে স্কুলকে টু দ্বারা প্রিপজিশন দ্বারা সংযুক্ত করা হয়েছে। তাহলে রহিম স্কুলে যাইতেছে, রহিম ইজ গোয়িং টু স্কুল। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। বাবা অফিসে যাইতেছেন, বা ফাদার ইজ গোয়িং টু অফিস। ছাত্ররা মাঠে ফুটবল খেলতেছে, দ্য স্টুডেন্টস ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এরপরে হচ্ছে মা রান্না করিতেছেন, মাদার ইজ কুকিং ফুড, বা মা ভাত রান্না করতেছেন, মাদার ইজ কুকিং রাইস। এরকম মানে আপনাকে জাস্ট বুঝতে হবে যে কাজটি চলমান, চলিতেছে, থেমে নেই। বাংলা ক্রিয়া শেষে যখন তেসি, তেসো, তেসি থাকবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচার সাবজেক্ট, এরপরে হচ্ছে অ্যামিজার, আর মূল ভার্বের সাথে আইনজি যুগ হবে প্লাস সাবজেক্ট হবে। এখন আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। কোন কাজ সবে মাত্র শেষ হয়েছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ যখন বোঝাবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। Present perfect tense is used when the work has been done but its effects last. অর্থাৎ কোনো কাজ কোনো কাজ কেবল শেষ হয়েছে, মাত্রই শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম যখন বোঝাবে তখন সেটা হচ্ছে ধরে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা ক্রিয়া শেষে থাকবে আসি, আসো, আছে, আছেন, এরকম যখন থাকবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন সে স্কুলে গিয়েছে, তাহলে সে স্কুলে গিয়েছে এখনো আসেনি, তার মানে বিদ্যমান আছে। এরপরে তারা কাজটি করিয়াছে, তারা কাজটি সবেমাত্র করিয়াছে। যেমন সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। এখানে স্ট্রাকচার হিসেবে এসেছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ফার্স্ট পার্সন হলে হ্যাভ হবে, থার্ড পার্সন হলে হ্যাজ হবে। এবারে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে সে স্কুলে গিয়েছে, হি, তাহলে হির পরে হ্যাজ আসবে। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্ব হচ্ছে গো, যাওয়া, গো, ওয়েন্ট, গন, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তাহলে হি হ্যাজ গন টু স্কুল। এবার তারা কাজটি করিয়াছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে দে হচ্ছে ভার্ব, যেহেতু প্লুরাল এই জন্য হ্যাভ হয়েছে, আর ডু ডিড ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এরপরে দা ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। এরপর হচ্ছে
এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। বাবা অফিসে গিয়েছে, ফাদার হ্যাজ গন টু স্কুল, মা রান্না করিয়াছেন, মাদার হ্যাজ কুকড ফুড। এরপর হচ্ছে মাই আমার ছোট ভাই ঢাকা গিয়েছে, মাই এল্ডার ব্রাদার হ্যাজ গন টু ঢাকা। এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন হুইচ began at sometimes in the past and is still continue। যেটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো কাজটি চলমান, এরূপ যখন বোঝাবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলায় বলা হয়েছে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ যখন বোঝাবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন এরকম যখন থাকবে তখন সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারের মধ্যে আছে প্রথমে সাবজেক্ট হবে হ্যাজ বিন বা হ্যাভ বিন, মূল ভার্বের সাথে হচ্ছে আইএনজি যোগ হবে, এখানে ফর অথবা সিন্স আসবে, প্লাস অবজেক্ট হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। এখানে শুরু হয়েছে 2 দিন আগে কিন্তু কাজটি চলমান আছে, শেষ হয়নি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যে কাজটি অতীতে শুরু হয়েছে, অর্থাৎ 2 দিন আগে শুরু হয়েছে, 2 দিন আগে অতীত, 2 দিন আগে শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো চলমান আছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে হচ্ছে 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে যদি বলা হয়, এরপরে আরাফাত গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী মিলান বা মিলাই সাবজেক্ট, এরপর হ্যাভ বিন বা হ্যাজ বিন। যদি বলা হয় আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, তাহলে এখানে আই সাবজেক্ট, আমি যেহেতু ফার্স্ট পারসন অর্থাৎ হ্যাভ বিন হবে, আই হ্যাভ বিন। ডু হচ্ছে করা, ভার্বের সাথে আইএনজি হবে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বা দিস ওয়ার্ক। এরপরে হচ্ছে এটা যেহেতু বলা হয়েছে 2 দিন ধরে, তাহলে ফর বা সিন্স আসবে, ফর 2 ডেজ, 2 দিন যাবত করতেছি। স্ট্রাকচার অনুযায়ী আপনি মিলিয়ে দেখুন, সুন্দর করে এটা সমন্বয় করা হয়েছে। এরপর হচ্ছে সকাল থেকে রাজু সকাল থেকে পড়িতেছে, তাহলে সে শুরু করেছে সকালে কিন্তু এখনো পড়িতেছে। তাহলে রাজু থার্ড পারসন, রাজু হ্যাজ বিন রিডিং, রিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়েছে, যেহেতু সকাল থেকে থেকে থাকলে সিন্স হবে, তাহলে রাজু হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এরপর আরেকটা উদাহরণ যদি দেওয়া যায় আরাফাত গত সোমবার হতে জ্বরে ভুগিতেছে, তাহলে আরাফাত হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার গত সোমবার হতে, তাহলে সিন্স মানডে, গত সোমবার হতে আরাফাত জ্বরে ভুগিতেছে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সহ উদাহরণস্বরূপ ব্যাখ্যা। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এবার আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। অতীতকালে কোনো কাজ বোঝাতে বা কাজ অতীতে সংঘটিত হয়েছে এরূপ যখন বোঝাবে, সেই ফল আর এখন বিদ্যমান নেই, তখন তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। বাংলা ক্রিয়া শেষে করেছিল, করিয়াছিল বা করেছিলাম, করিয়াছিলাম, করেছিল এরূপ যখন থাকবে তখন সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আই এখানে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, ইট হচ্ছে খাওয়া, এট হচ্ছে খেয়েছিলাম, এটা পাস্ট ফর্ম হয়েছে, আই এট রাইস, ভাত খেয়েছিলাম। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, হি হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে গো ওয়েন্ট গন, তাহলে ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, হি ওয়েন্ট টু স্কুল। আশা করছি উদাহরণের মাধ্যমে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
এখন আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। শুরুতে বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স হলে সেখানে হচ্ছে একটা ভার্বের সাথে আইনজি যোগ হবে, ওয়াজ বা ওয়ার হবে। এখানেও স্ট্রাকচার আমরা তাই দেখতেছি, সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, মেন ভার্বের সাথে আইনজি যোগ প্লাস সাবজেক্ট। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন আমরা বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ যখন বোঝাবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন বাংলা ক্রিয়া শেষে তেসি, তেছিলাম, তেছিলে, তেছিলাম, তেছিলে, তেছিলেন বা তেছিল, এরূপ যখন বুঝাবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আপনি বাংলা উদাহরণ দিলে আপনি বুঝতে সহজ হবে। যেমন আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আমি ভাত খাইতেছিলাম। মা রান্না করিতেছিলেন, বাবা অফিসে যাইতেছিলেন, মানে এখন যাচ্ছে না, যাইতেছিলেন, এখন আর যাচ্ছে না। তাহলে এটা আমরা এই ট্রান্সলেশন করে কি হয়? আমি ভাত খাইতেছিলাম, তাহলে আমি যদি বলি আমি ভাত খাইতেছি, তাহলে আই এম ইটিং রাইস। যেহেতু আমি ভাত খাইতেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই ওয়াজ ইটিং রাইস। তারা ফুটবল খেলতেছিল, দে উইয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। এরপরে বাবা অফিসে যাইতেছিলেন, ফাদার ওয়াজ গোয়িং টু স্কুল, মা রান্না করিতেছিলেন, মাদার ওয়াজ কুকিং রাইস। এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। আশা করছি সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটা আগে হয়েছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটি করা হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হবে। যেমন বাংলা ক্রিয়া শেষে যখন কোনো নির্দিষ্ট অতীত ঘটনা পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন থাকে, তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এখানে স্ট্রাকচার হিসাবে বলা হয়েছে সাবজেক্ট, এখানে হ্যাড বসবে, হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেছিলাম হ্যাভ বা হ্যাজ, এখানে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড আসবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এখানে সেকেন্ড অবজেক্ট। কেন এটা ব্যাখ্যা দিচ্ছি। এরপর হচ্ছে ভার্ব, এর পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। মানে যেহেতু সেকেন্ড অবজেক্ট কেন বলা হলো, এখানে দেখুন দুইটা কাজ সংগঠিত হবে, একই সাথে দুইটা কাজ সংগঠিত হবে। যে কাজটা আগে সংগঠিত হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে সংগঠিত হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগী আগে মারা গিয়েছে, ডাক্তার পরে এসেছে। এখানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, অর্থাৎ রোগীটি আগে মারা গেল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এখানে দ্য পেশেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে এটা গঠন প্রণালীতে হ্যাড থাকবে। এখানে ডু ডিড ডাই, এখন যেহেতু ডু হচ্ছে মারা যাওয়া আর ডাইড হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই প্রথম অংশটুকু যে কাজটা আগে শুনছে, রোগী আগে মারা গিয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এখানে যেহেতু পূর্বে কথাটা আছে তাহলে বিফোর, আর পরের অংশটা আমরা কি বলেছি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দ্য ডক্টর কেম, এখানে দি ডক্টর হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, আর এখানে ভার্বের পাস্ট ফর্ম। কাম হচ্ছে আসা, কেম হচ্ছে এসেছিল। আশা করছি বুঝতে পেরেছেন। এরকম দেখেন, আবার যদি বলা হয় ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, তার মানে ডাক্তার আসিবার পরে, ডাক্তার আগে আসছে, তাহলে দ্য ডক্টর হ্যাড কাম। এখানে ডাক্তার আগে যে অংশটা এসেছে, ডাক্তার আগে এসেছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর রোগী মারা গেল, ডাক্তার আসার পরে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে তাহলে স্ট্রাকচার অনুযায়ী দ্বারা দ্য ডক্টর হ্যাড কাম আফটার দ্য পেশেন্ট ডাইড। এখানে যেহেতু পর কথাটা আছে, আফটার দিয়ে সাজাবো আমরা বাক্য দিই, আর যেহেতু প্রথমটা পূর্বে কথা ছিল সেটা আমরা বিফোর দিয়ে সাজিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্সের কথা আছে, তার মানে আইএনজি হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। কন্টিনিউয়াস হলে আইএনজি। এরপর হচ্ছে যেমন যদি দুইটি ক্রিয়া উল্লেখ থাকে, এখানে ক্রিয়া বলতে কাজের কথা উল্লেখ থাকে, যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেখুন ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন। কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক,
এই বাংলা ক্রিয়ার রূপটা সেম হবে, যেমন তেছিল, তেছিলে, তেছিলাম বা তেছিলেন, এরূপ বুঝাবে। স্ট্রাকচার অনুযায়ী দেখানো হয়েছে, যেমন সাবজেক্ট হ্যাড বিন, এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। এখানে যেহেতু ফার্স্ট অবজেক্ট বলা হয়েছে কারণ দুইটি বাক্য, এই জন্য এখানে ফার্স্ট অবজেক্ট। আর পরের বাক্যে হচ্ছে সেকেন্ড অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে প্লাস সেকেন্ড অবজেক্ট। যেমন ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম। দেখুন এটা হচ্ছে দুইটা কাজ হয়েছে, ঘন্টা পড়েছে এটা একটা কাজ, আর পূর্বে আমরা খেলতেছিলাম, আমরা হচ্ছে আগে, মানে ঘন্টা পরে পড়লো আমরা আগে খেলতেছিলাম, তাহলে আমরা যেহেতু আগে খেলতেছিলাম এই অংশটুকু হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর ঘন্টা পড়লো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন এখানে সাজানো হয়েছে স্ট্রাকচার অনুযায়ী, যেহেতু আমরা আগে খেলতেছিলাম তাহলে উই হ্যাড বিন প্লেইং ফুটবল, দুইটা কাজ যেহেতু সংঘটিত হয়েছে বুঝতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এটা খেলতেছিলাম চলতেছিল এই জন্য কন্টিনিউয়াস টেন্স মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম, তাহলে আমরা আগে খেলতেছিলাম, তাহলে উই হ্যাড বিন প্লেইং, এখানে যদি বলা হয় ফুটবল খেলতেছিলাম তাহলে প্লেইং ফুটবল, এখানে যেহেতু পূর্ব কথা আছে বিফোর আসবে, আর হচ্ছে পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, দ্য বেল র্যাং, এই যে র্যাং হচ্ছে পাস্ট ফর্ম। এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসি, এখন আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। ফিউচার টেন্স আমরা জানি ভবিষ্যৎ সময়, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ যখন বোঝাবে তখন সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। বাংলা চিনবার উপায়, অর্থাৎ কিভাবে আমরা চিনব এটা ফিউচার টেন্স। যেমন বাংলা ক্রিয়া শেষে ব, বে, বি, বেন এরূপ যখন উল্লেখ থাকবে তখন সেটা হচ্ছে ফিউচার টেন্স বা ফিউচার টেন্স হবে বা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখানে যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স আলোচনা করছি তাহলে এখানে সাবজেক্ট শ্যাল বা উইল, এরপরে হচ্ছে মূল ভার্ব আসবে আর অবজেক্ট হবে। যেমন আমি কাজটি করিব, এখানে আই শ্যাল ডু দা ওয়ার্ক হবে। এখানে উইল দিয়েও ভুল হবে না, যদি নিশ্চিতভাবে বলা যে আমি কাজটি করবই তখন এখানে আই উইল ডু দা ওয়ার্ক হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যদি বলে মা রান্না করবে বা করিবে, তাহলে মাদার উইল কুক ফুড, বাবা অফিসে যাবেন, ফাদার উইল গো টু অফিস, আমি অফিসে যাব, আই শ্যাল গো টু অফিস, আমি বাজারে যাব, আই শ্যাল গো টু বাজার, আমি চট্টগ্রাম যাব, আই শ্যাল গো টু চট্টগ্রাম। এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন সাবজেক্ট শ্যাল বি, উইল বি আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেই সাথে অবজেক্ট হবে। যেমন উদাহরণ হিসেবে দেখানো হয়েছে সে কাজটি করিতে থাকিবে, হি উইল, এখানে দেখুন স্ট্রাকচার, সে হচ্ছে সে বা তিনি, এখানে হচ্ছে শ্যাল বি বা উইল বি আসবে, তার মানে উইল বি, হি যেহেতু উইল বি হবে, ডু হচ্ছে করা, ডুইং দ্য ওয়ার্ক, এখানে আইএনজি যোগ হয়েছে ডুইং দ্য ওয়ার্ক, তাহলে হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এরপর আসুন মা রান্না করিতে থাকিবে, তাহলে মাদার উইল বি কুকিং রাইস, আমরা বাজারে যাইতে থাকিব, তাহলে কি উই শ্যাল বি গোয়িং টু বাজার, বাবা অফিসে যাইতে থাকিবেন, ফাদার উইল বি গোয়িং টু অফিস, তারা মাঠে ফুটবল খেলিতে থাকিবে, দে উইল বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এই বাংলা ক্রিয়া শেষে দেখুন আ থাকিবে, আ থাকিব, আ থাকিবেন এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। এখানে গঠন প্রণালী হিসেবে আসবে সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট।
যেহেতু দুইটি কাজ সংগঠিত হবে, এখানে বিফোর বা আফটার আসবে। আর হচ্ছে যে কাজটি এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে সাবজেক্ট থাকবে, মূল ভার্ব আর হচ্ছে অবজেক্ট। তাহলে দেখুন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়ে থাকিব। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। এখানে স্ট্রাকচারের সাথে দেখুন, এখানে আই এর পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে। আই যেহেতু শ্যাল হ্যাভ দিয়েছি, আই শ্যাল হ্যাভ। এরপর হচ্ছে এই যে শ্যাল হ্যাভ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড, যেহেতু এটা বই পড়িয়ে থাকিব, তাহলে ফিনিশড আপ। এখানে যেহেতু ফিনিশ দ্য বুক তো আর হবে না, বই তো আর শেষ করা যাবে না, বই পড়ে শেষ করতে হবে। তাহলে এই জন্য ফিনিশড রিডিং দ্য বুক হয়েছে। হওয়ার কথা ছিল ফিনিশ দ্য বুক, কিন্তু আসলে বই তো শেষ করা যায় না, এই জন্য ফিনিশডের পরে যেহেতু আবার এখানে কথা আছে, যদি পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো ভার্ব বসে, তার ওই ভার্বের পরের ভার্বে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে আরেকটা নিয়মের কথা বললাম, দ্য বুক বাই 4 PM। আশা করছি বুঝতে পেরেছেন। এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে আপনারা বোঝার জন্য। আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, এরূপ যখন বোঝাবে তখন ফিউচার পারফেক্ট টেন্স হবে। বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখুন সাবজেক্ট স্ট্রাকচার হিসেবে আসবে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এরপর হচ্ছে অবজেক্ট। দেখুন এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তার মানে এখানে আইএনজি যোগ হবে। সকল কন্টিনিউয়াস টেন্স আইএনজি যোগ হবে। সকল পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাড আর মূল ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কন্টিনিউয়াস হলে আইএনজি, আর হচ্ছে পাস্ট যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ, হ্যাজ। পাস্ট হলে, পাস্ট পারফেক্ট হলে হ্যাড, এরপর হচ্ছে হ্যাড বিন হবে। আর হচ্ছে যদি ফিউচার পারফেক্ট হয় শ্যাল হ্যাভ, উইল হ্যাভ হবে। এখানে যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হয়েছে আইএনজি যোগ হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর ফিউচার পারফেক্টের গঠন প্রণালী অনুযায়ী আসবে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সাবজেক্ট। যেহেতু এখানে যদি দুইটা কাজ সম্পন্ন হয়, তাহলে একটা পরে আরেকটা সেন্টেন্স ওইটার গঠন প্রণালী আসবে, সেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, মানে দ্বিতীয় অংশের সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস সাবজেক্ট। এখানে দেখুন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। এই যে তে থাকিব বাংলা গঠন প্রণালী, তে থাকিবেন। এরপরে রহিম বাসায় ফিরে না আসা পর্যন্ত আমরা ভাত খাইব না বা অপেক্ষা করিতে থাকিব। এটা আগে বুঝুন, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকব। তাইলে এখানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমরা অপেক্ষা করিতে থাকিব, মানে সে তুমি ফিরে না আসা পর্যন্ত। তাইলে উই শ্যাল, এখানে উই হচ্ছে আমরা, শ্যাল হ্যাভ বিন, এই যে গঠন প্রণালী অনুযায়ী শ্যাল হ্যাভ বিন আসবে। আর অপেক্ষা করা, ওয়েট হচ্ছে অপেক্ষা করা, তার সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং তোমার জন্য ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। এখানে তুমি ফিরে না আসা পর্যন্ত, আনটিল ইউ কাম ব্যাক। এরকম ভাবে যদি বলা হয় রহিম এখানে না আসা পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করিতে থাকবো, তাহলে কি উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর রহিম আনটিল রহিম কাম। আশা করছি বুঝতে পেরেছেন সহজেই। ধন্যবাদ।